শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রঃ আজেধমানি দিব্যানি তস্থু বেদাহমেতং পুরুষং মহন্তং আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যাতে অয়নায়। ভক্তি দিয়ে শক্তির আরাধনা এবং সেই শক্তিকে মানুষের শুভত্বের কাজে লাগানো, এই ব্রত বয়ে নিয়ে চলেন অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তাঁর উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। যশস্বী এবং নক্ষত্রেরা তাই ভালো থাকার লক্ষ্যে বারবার খুঁজে নিয়েছেন সোহিনী নামক ধ্রুবতারাটিকে। জ্যোতিষবিদ্যার জ্ঞানকে পরোপকারে বিলিয়ে দেবার দর্শন নিয়ে লিখে চলেছেন একের পর এক বই। असतो मा सद्गमय तमस मा ज्योतिर्गमय। নমস্কার, আমি রূপালী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ওই যোগ মানে আমরা ছোটবেলা থেকে যখন বড় হয়েছি তখন আমরা জানি যোগ বিয়োগ গুণ ভাগের যোগ। তারপরে আরও খানিকটা যখন বড় হয়েছি তখন কিন্তু যোগী থেকে যোগ মানে যারা যোগাভ্যাস করেন, মানে যোগ সাধনা করেন, তারপরে তো ভারতীয় যোগা, যোগ থেকে এখন যোগা যেটা ইন্টারন্যাশনালি এখন মানুষ সেটাকে সম্মান করছেন, সেই যোগের শুরু তো ভারতে, তো সেই যোগ জানতাম। আর এখন যার সাথে আমার অনেকটা সময় কাটছে, অনেক মাস অনেক বছর পার হচ্ছে, তার সঙ্গে থাকতে থাকতে কিন্তু একটা অ্যাস্ট্রোলজিক্যাল যোগের কথা জেনেছি। আর তার কাছ থেকে জানার, তার কাছ থেকে শেখার সুযোগটা আমি পেয়েছি, আমি লাকি, এবং আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুরাও লাকি, কারণ তিনি নিয়মিত এই অনুষ্ঠান করছেনই যাতে আমরা প্রত্যেকে সমৃদ্ধ হই, আমাদের সম্যক ধারণা তৈরি হয়, যেটা আমরা নিজের ভালোর জন্য কাজে লাগাতে পারি, কারণ তিনি সবসময়ই রয়েছেন অপরের ভালো করার জন্য, আজকে জ্যোতিষশাস্ত্রকে মানবের কল্যাণের কাজে ব্যবহার করার জন্য। এবং তার কি পরিমাণ কর্মব্যাপ্তি তার কিছু ঝলক আপনারা দেখেইছেন। সেই দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠ 10 জন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম, এবং ইতিমধ্যেই দুবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রীকে স্বাগত জানাচ্ছি। নমস্কার সোহিনীদি। নমস্কার রূপালী, কেমন আছো? খুব ভালো আছি। এই তোমার এটা তো নেভি ব্লু স্টোন দেয়া না গলার নেকপিসটার সাথে? হ্যাঁ, কি ভালো লাগছে শাড়িটার সাথে। তোমাকেও তো ভীষণ সুন্দর লাগছে। আজকে আমি সাদা, একদম সাদা, কিন্তু এটা খুব ট্র্যাডিশনাল। হ্যাঁ, যাই হোক, আজকে আমরা 3টে যোগ নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে ব্রহ্মযোগ, ইন্দ্রযোগ এবং শিবযোগ। এবং এই যোগে কিন্তু মানুষ জন্ম গ্রহণ করে, এবং একটা মানুষের আমরা যখন বিচার করি প্রথম আমরা দেখি তার কি যোগে জন্মেছে, যে দিনটায় সে জন্মেছে সেই দিনটা কেমন ছিল, তিথি, নক্ষত্র, তার গ্রহের পজিশন, এবং দিনটা অমাবস্যা ছিল
না পূর্ণিমা ছিল, একাদশী তিথি ছিল, নাকি তৃতীয়া ছিল, নাকি দ্বিতীয়া ছিল, নাকি চতুর্থী, পঞ্চমী, এগুলো কিন্তু সব কিছু ডিপেন্ড করে একটা মানুষের জীবনে। সে জীবনে কতটা প্রতিষ্ঠা পাবে, সে জীবনে কতটা মানসিক শান্তি পাবে। একটা মানুষ তো শুধু তাকে নিয়ে তার জীবন হয় না, তার চারিপাশের মানুষজন, তার পরিবার এবং তার কর্মজীবনে সেখানে যে সমস্ত মানুষজন রয়েছে তাদের নিয়ে, এবং তার একদম চাইল্ডহুড টাইম, মানে যেটা আমরা বলি বিদ্যা, পড়াশোনা, সেখান থেকে নিয়ে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, তার জীবনের প্রত্যেকটা স্টেপ, তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কন্ট্রোল করেন কিন্তু গ্রহ নক্ষত্র। সেরকমভাবেই আমাদের জ্যোতিষশাস্ত্রে কিছু যোগ আছে যে যোগগুলো মানুষের জীবনকে পরিচালনা করে, এবং সেই যোগগুলোর দ্বারা মানুষের জীবনের ওঠা নামা, পদোন্নতি, কর্মোন্নতি সব কিছু ডিপেন্ড করে। এবং আমি অনেক যেমন ভালো যোগ নিয়েও আলোচনা করি এবং তেমনি অনেক খারাপ যোগ নিয়েও আলোচনা করি, কারণ আমার মতে যে একটা মানুষের দুটো দিক জানা উচিত। 100 বার খারাপ ভালো দুটোকেই স্বীকার করা উচিত, দুটোকেই অ্যাকসেপ্ট করা উচিত। ফর অ্যাওয়ারনেস এগুলো বলা হয়, কারণ আজকে যদি আমার কিছু খারাপ থাকে সেটা কিন্তু আমি ভালো কারোকে দেখিয়ে, ভালো কারোর কাছে গিয়ে বিচার করি, আমি কিন্তু তার প্রতিকার নিয়ে সময় মতো আমার যে সমস্যাটা আছে তার থেকে কিন্তু আমি বেরিয়ে আসতে পারি, বা আমার যদি জানা থাকে তাহলে কিন্তু আমি মানসিকভাবে সেই সময় প্রস্তুত থাকতে পারি। যাই হোক রূপালী, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু 3টে যোগ। প্রথমে বলবো ব্রহ্মযোগ। ব্রহ্মযোগটা কিন্তু অত্যধিক একটা শুভ যোগ, এবং এই যোগে যখন কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তখন কিন্তু তার জীবনের প্রচুর সাফল্য, তার জীবনে প্রচুর নেম ফেম, তার জীবনে প্রচুর গ্রোথ, এবং তার জীবনে অর্থনৈতিক দিক থেকে বলো, পড়াশোনার দিক থেকে বলো, তার বিবাহিত জীবনের দিক থেকে বলো, সব দিক থেকে তার কিন্তু একটা ডেভেলপমেন্ট, তার কিন্তু একটা গ্রোথ আসে। এবার ব্রহ্মযোগটা কখন ফর্ম করছে, কখন তৈরি হয়, সেটা হচ্ছে এটাকে কিন্তু আমরা একটা শুভ যোগ বলে বিবেচিত করে থাকি, এবং ব্রহ্মযোগ হচ্ছে একটা অত্যধিক পাওয়ারফুল রাজযোগ। যখন কারোর জন্মছকে কোনো জাতক বা জাতিকার বৃহস্পতি, শুক্র এবং বুধ যখন লগ্নে চতুর্থভাবে, সপ্তমভাবে, দশমভাবে অবস্থান করেন, অথবা পঞ্চম এবং নবম স্থানে অবস্থান করছেন, তখন কিন্তু ব্রহ্মযোগ তৈরি হচ্ছে। 3টে শুভ গ্রহ, আমরা 4টে গ্রহকে শুভ মেনে থাকি, তার মধ্যে এই 3টে হচ্ছে অত্যাধিক অসপিসিয়াস প্ল্যানেট, তার মধ্যে হচ্ছে বুধ, বৃহস্পতি, শুক্র, এবং এই 3টে গ্রহ যখন কেন্দ্র থাকছে বা ত্রিকোণায় অবস্থান করছেন তখন কিন্তু এটা ব্রহ্মযোগ তৈরি হচ্ছে। এবং ব্রহ্মযোগে জন্মানো মানুষ তাদের জীবনের কিন্তু প্রথম থেকেই একটা ফ্লারিশমেন্ট, গ্রোথ। ব্রহ্মযোগে জন্মানো ব্যক্তি প্রথমত বলি একটা ভালো ফ্যামিলি পায়, শিক্ষিত পিতামাতা পায়, শিক্ষিত পরিবার, শিক্ষিত রিলেটিভস, ইভেন তার বন্ধু বান্ধব যোগটাও খুব ভালো থাকে। কারণ একটা জিনিস জানবে যে মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু একটা মানুষকে ডাউন করতে পারে। যদি একটা মানুষের দেখা যায় যে একটা জাতক বা জাতিকার বন্ধু যোগ ভালো হলো না, তাতেও কিন্তু কেরিয়ার ড্যামেজ হয়। বন্ধুর পাল্লায় পড়ে কেরিয়ার ড্যামেজ, সেখান থেকে বিভিন্ন ধরনের আসক্তি, এবং সেখান থেকে দেখা গেল যে মেন্টালি ডিস্টারবেন্স, সেখান থেকে তার প্রচণ্ড ভায়োলেন্ট, এবং তার জন্য তাকে বাবা মা বাধ্য হলো মেন্টাল রিহাবে রাখতে, শুধু ডিউ টু ব্যাড ফ্রেন্ডস। যাদের ব্রহ্মযোগ থাকে তাদের কিন্তু বন্ধু ভালো পায় তারা, কারণ ফ্রেন্ড সার্কেল ভালো হয়, খুব ইম্পর্টেন্ট, অ্যাসোসিয়েশন ওইভাবেই তাদের চতুর্থ ভাবটা স্ট্রং থাকে। কারণ আমরা কিন্তু বন্ধুস্থান, বন্ধুপ্রীতি, বন্ধুর থেকে কতটা আমরা উপকার পাবো, আমি আমার ভালো বন্ধু পাবো না আমি খারাপ বন্ধু পাবো, আমি অসৎ সঙ্গে থাকবো নাকি সৎসঙ্গে থাকবো, সেইটা কিন্তু ডিপেন্ড অন আমাদের জন্মছকে প্রায় ক্ষেত্রে বৃহস্পতি, শুক্র, বুধ, এবং তার সঙ্গে কিছুটা রাহু, এবং তার সঙ্গে কিন্তু লগ্ন, চতুর্থ ভাবটা কিন্তু আমরা খুব দেখি। এবং যেহেতু এখানে ব্রহ্মযোগ, সুতরাং এই ভাবগুলো, এই ঘরগুলো তাদের অনেকটা স্ট্রেংথফুল, যে কারণের জন্য বন্ধু ভাগ্য ভালো হয়। কারণ বন্ধু ভাগ্য খারাপ হলে তার জীবনের অবনতি অবশ্যম্ভাবী। সুতরাং ব্রহ্মযোগে জন্মানো জাতক জাতিকার জীবনে কর্মক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে উন্নতি,
ব্যবসার ক্ষেত্রে উন্নতি, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি এবং তার সঙ্গে বন্ধুভাগ্য ভালো, গুড পেরেন্টসের আন্ডারে থাকা, গুড ফ্যামিলি, এবং তারা প্রচণ্ড ওয়েলবিং হয় এবং তাদের অর্থনৈতিকভাবে তারা কিন্তু চরম সাফল্যের শীর্ষে পৌঁছায়। হ্যাঁ, তার সঙ্গে একটা জিনিস বলবো, যদি ক্রোনগ্রহ বকরি না হয়ে থাকে, আমি এটা পরে জিজ্ঞেস করব, বা তার সঙ্গে যদি রাহু বা কেতু বা তার সঙ্গে শনি রেট্রোগ্রেড বসে না থাকে, যদি তাদের উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি না পড়ে, তখনই কিন্তু পূর্ণ ব্রহ্মযজ্ঞের ফল প্রাপ্ত হবে। কিছুদিন আগে একজন ইউপি থেকে একজন ভদ্রলোক এসেছিলেন তার ওয়াইফকে নিয়ে দেখাতে। তিনি বললেন, ম্যাডাম मेरा जन्म पत्रिका में देखिए मेरा तो ब्रह्मयोग है, तो ब्रह्मयोग है तो क्यों मेरा डेवलपमेंट नहीं हो रहा है, प्रमोशन क्यों नहीं हो रहा है। তো যখন তার জন্মছকটা আমি দেখছি তখন দেখলাম যে তার ব্রহ্মযোগ আছে, তিনি কিন্তু ওই জায়গাটা কারেক্ট, কিন্তু তার সঙ্গে রাহু বসে রয়েছে, বকরি মঙ্গলের দৃষ্টি, এবং তার জন্মছকে শনিও দৃষ্টি মানে বকরি, যে কারণের জন্য ব্রহ্মযোগের যে ফলটা তার প্রাপ্ত হওয়ার কথা, পূর্ণ প্রাপ্ত হওয়ার কথা, সেটা কিন্তু পেল না। এরপর আমি আসবো ইন্দ্রযোগ নিয়ে। ইন্দ্রযোগটা কিন্তু একটা বেশ ভাইটাল যোগ। ইন্দ্রযোগ হচ্ছে যখন লগ্নের পঞ্চম ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করছে। পঞ্চম ঘরের অধিপতি একাদশ ঘরে অবস্থান করে আছেন, একাদশ ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করে আছেন, সঙ্গে চন্দ্রকিন্নী, তখন কিন্তু পূর্ণ ইন্দ্রযোগ তৈরি হচ্ছে। এবং যখন ইন্দ্রযোগ তৈরি হয় তখন কিন্তু দেখা যায় যে ইন্দ্রযোগে জন্মানো ব্যক্তি তার কিন্তু প্রচণ্ড ওয়াইজ পার্সন হয় এবং তিনি কিন্তু প্রচণ্ড জ্ঞানী হন, তার মধ্যে প্রচুর বিদ্যা আহরণ করার ইচ্ছা থাকে এবং ছোটবেলার থেকেই কিন্তু সে প্রচণ্ড নলেজ কালেক্টর হয়। এবং দেখবে যে অনেকে জিকেতে এক্সপার্ট, দেখবে তাকে তুমি যা প্রশ্ন করছো সে সব বলে দিচ্ছে। আমাদের ভারতবর্ষে কটা রাজ্য, ভারতবর্ষের কটা মুখ্যমন্ত্রী, তাদের কি নাম, রাজ্যপালদের কি নাম। আমি রিসেন্টলি একটা প্রোগ্রামে গেছিলাম, আমি সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো সেখানে আমি গেছিলাম অ্যাজ এ চিফ গেস্ট, এবং মানে সেখানে যারা সারা ওয়ার্ল্ড থেকে, ওটা একটা বিশাল প্রোগ্রাম হয়েছিল বম্বেতে, সেখানে আমি এমন একজনকে ফেলিসিটেটেড করলাম, আমার হাত দিয়ে হলো, যে ছেলেটির বয়স মাত্র 8 বছর। আচ্ছা, মাত্র 8 বছর, ছোট্ট একটা বাচ্চা ছেলে। ছেলেটি থাকে গুজরাটে। ছেলেটিকে বলা হলো যে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের নাম 2 মিনিটে বলে দিল, প্রত্যেকটা রাজ্যপালের নাম বলে দিল, প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর নাম গড়গড় করে বলে দিচ্ছে, কটা নদী আছে, কোথায় কি আছে, সমস্ত বলে দিচ্ছে। মানে এক্সপার্ট ইন জিকে, এবং তার প্রচণ্ড মেমোরি। এইটা কিন্তু ইন্দ্রযোগ। ইন্দ্রযোগ থাকলে কিন্তু সে প্রচণ্ড নলেজেবল হয়, উচ্চ শিক্ষা প্রাপ্ত হয়, এবং প্রায়শই দেখা যায় যে উচ্চ শিক্ষার জন্য তাকে দেশের বাইরে যেতে হয়। তারা ফরেন কান্ট্রিতে খুব কমফোর্টেবল, ফরেন কান্ট্রি থেকে তাদের প্রচণ্ড অনার করা হয় এবং সেখানে তারা রেসপেক্ট পাচ্ছে, সেখানে তাদের কর্মজীবন ডেভেলপমেন্ট হচ্ছে। ইভেন কেউ কোনো বিজনেসম্যানের জন্মছকে যখন ইন্দ্রযোগ থাকে, দেখা যায় যে তারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে তারা কিন্তু প্রচণ্ড ভালো সাফল্য পেয়েছে। এবং তাদের মূল মানসিকতা, তারা কিন্তু একটু ইমোশনাল হয়, ও সুন্দরবনের হয়, ভেরি ইনোসেন্ট, এবং তারা কিন্তু প্রত্যেককে খুব বিশ্বাস করে। আরেকটা তাদের মধ্যে কোয়ালিটি থাকে, তারা প্রচণ্ডভাবে গিভার ক্যারেক্টার হয়, তারা কিন্তু মানুষকে দেয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরা বিভিন্ন রকম স্পিরিচুয়াল ওয়ার্ক, বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্কের সঙ্গে এরা কিন্তু কানেক্টেড হয়ে কাজ করতে ভালোবাসে। এবং দেখা যায় যে সারা পৃথিবীতে প্রচুর সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে যাদের ইন্দ্রযোগ ছিল। যেমন তার মধ্যে একজনের ইন্দ্রযোগ ছিল যিনি হচ্ছেন সিস্টার নিবেদিতা, আচ্ছা, আরেকজনেরও ইন্দ্রযোগ ছিল যিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। কিন্তু একটা জিনিস, ইন্দ্রযোগের যেমন একটা বেনিফিট আছে, তেমনি আরেকটা খারাপ জিনিসও আছে। সেটা হচ্ছে ইন্দ্রযোগে জন্মানো ব্যক্তির কিন্তু আয়ু খুব একটা ভালো হয় না, স্বল্পায়ু যোগ নিয়ে কিন্তু জন্মায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 38 থেকে 48 বছর বয়সের মধ্যে তাদের ডেথ হয়। ইন্দ্রযোগে জন্মানো ব্যক্তির আয়ু স্বল্পায়ু অথবা মধ্যমায়ু। কিন্তু আমরা মধ্যমায়ু কখন বলবো? যখন 50 থেকে 65 বছর পর্যন্ত সে বাঁচছে, তখন কিন্তু তাকে আমরা মধ্যমায়ু বলি। 65 থেকে 90 বছরকে আমরা বলি দীর্ঘায়ু। কিন্তু 65 থেকে 70কে মধ্য দীর্ঘায়ুর মাঝখানে রাখছি। 70 বছর ক্রস মানে মোটামুটি তারা দীর্ঘায়ু জীবন প্রাপ্ত হয়েছে। এবং যখন একটা মানুষ 50-এর আগেই তার জীবন শেষ হয়ে যাচ্ছে,
তখন কিন্তু সে মধ্যমায়ু নয়, না স্বল্পায়ু, তখন কিন্তু সে স্বল্পায়ু। এবং এই ইন্দ্রযোগে জন্মালে কিন্তু স্বল্পায়ু যোগ। কিছু মানুষ আছেন যারা আমাকে মেল করে জানতে চেয়েছিলেন, দিদি ইন্দ্রযোগটা কি? আমার সন্তান সবে জন্মেছে এবং তার ইন্দ্রযোগ আছে। একটা জিনিস বলবো যে ইন্দ্রযোগ থাকলেই ভয় পেতে হবে তাও নয়। যদি আপনার জন্মছকে বৃহস্পতি অত্যধিক উচ্চস্থ অবস্থায় অষ্টমভাবে থাকে, বা শনি উচ্চস্থ অবস্থায় অষ্টমভাবে থাকে, অথবা শুক্র উচ্চস্থ অবস্থায় অষ্টমভাবে থাকে, এবং অষ্টম অধিপতি যদি স্ট্রং থাকে, কোনোভাবে রেট্রোগ্রেড না হয়, কোনো খারাপ গ্রহের সঙ্গে সংযুক্ত না হয়, এবং খারাপ ঘরে অবস্থান না করে থাকে, তাহলে কিন্তু আপনার সন্তান ইন্দ্রযোগে জন্মেও কিন্তু তিনি দীর্ঘায়ু জীবন প্রাপ্ত হবেন। আচ্ছা, সেইগুলো কিন্তু দেখা দরকার আছে। কারণ অনেক ব্যাপার থাকে যে আমি এই যোগে জন্মেছি মানেই আমি স্বল্পায়ু, তা কিন্তু নয়। অনেকে বলেন যে পুনর্বাসু নক্ষত্রে জন্মালো বা পূর্বসারা নক্ষত্রে জন্মেছে, তার মানে তাদের দীর্ঘায়ু জীবন নয়, মধ্যমায়ু। কিন্তু আমি অনেক পুনর্বাসু নক্ষত্রে জন্মানো ব্যক্তিকে দেখেছি 90 বছর অবধি বাঁচে। অনেক আমি পূর্বাসারা নক্ষত্রে জন্মানো ব্যক্তিকে দেখেছি যারা 80 বছর বয়সের উপর বেঁচেছে, কিন্তু সেটা একমাত্র বেঁচেছেন তারা কিন্তু তাদের জন্মছকে বৃহস্পতি, শুক্র, শনির অবস্থান এবং তার সঙ্গে হচ্ছে অষ্টম ঘরের অবস্থান। অষ্টম ঘরে তো আয়ুর ঘর তুমি বলো, স্ট্রেংথনেস এবং অষ্টম লর্ড কতটা স্ট্রং তার উপর ডিপেন্ড করে কিন্তু ইন্দ্রযোগে জন্মানো ব্যক্তির মৃত্যুকে সত্যি স্বল্পায়ু নাকি মধ্যায়ু না দীর্ঘায়ু। আচ্ছা, একটা জিনিস তাহলে তুমি বলো, ধরে নিচ্ছি আমি যারা এরকমভাবে জন্মেছেন এবং ইন্দ্রযোগে জন্মেছেন এবং স্বল্পায়ু হয়েছেন, তার মানে কি ধরে নিতে হয় তাদের অষ্টম ঘরের যে গ্রহ, যে অধিপতি, তিনি খুব একটা বেনিফিক জায়গাতে নেই, তিনি খুব কি ম্যালিফিক ভাবে রয়েছেন? সেটা কি একটা কারণ হতে পারে? তিনি হয়তো দেখা গেল যে অষ্টম ঘরের অধিপতি লগ্নে বসে আছে, লগ্ন অষ্টম কানেকশন ভালো না, তাদের দীর্ঘায়ু হলেও জীবনের কোনো একটা সময় মধ্যমায়ু বয়স যখন 50 থেকে 58 মৃত্যুকালীন ফাড়া আসবে একদম। এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় হার্ট অথবা ক্যান্সার জনিত রোগ। হার্টের প্রবলেম মানে কার্ডিয়াক অ্যারেস্ট হবে অথবা ক্যান্সার হবে, মানে ওই সময়টা দিয়ে একটা ফাড়া থাকে, অথবা সাডেন ক্রুশিয়াল অ্যাক্সিডেন্ট। আমি একটা খুব প্রচলিত কথা বলছি, তুমি বলছো না যাদের ইন্দ্রযোগ আছে তারা ভীষণ সমাজ সেবা করেন, মানুষের ভালো করেন, এবং তারা খুব সুন্দর মনের মানুষ। একটা খুব প্রচলিত কথা আছে, ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভগবান তাকে টেনে নেন। তার কারণ কি এটাই, ভালো মানুষ অর্থে যারা মানুষের খুব উপকার করছেন তাদের কি চট করে আমরা খুব ভালো মানুষ বলি, তাই না? বা যাদের মন সুন্দর। হ্যাঁ, তার মানে ইন্দ্রযোগের মানুষই কিন্তু ইনা আদার ওয়ে স্বল্পায়ু প্রমাণ হচ্ছে, কারণ যারা খুব মানুষের উপকার করে, সবার সাথে মানিয়ে চলে, ভগবান তাদের এই আয়ুটা দিয়েই পাঠিয়েছেন যে তুমি পৃথিবীতে এতটাই আয়ু নিয়ে যাচ্ছ, তুমি পৃথিবীতে যতদিন বাঁচবে ততদিন ভালো কাজ করবে, তারপরে তোমার মুক্তি। হ্যাঁ, সেটাই কারণ। তার মানে আবার এটাও না রূপালী যে ইন্দ্রযোগে সব, মানে ইন্দ্রযোগে জন্মানো সব ব্যক্তি খুব সুন্দর মনে, তারাও নাও হতে পারে ভালো সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তাও কিন্তু নয়। অনেক সময় দেখা যায় এই যে বলছি পঞ্চম ঘরের অধিপতি একাদশ ঘরের অধিপতি পঞ্চম, এবং সে তার সঙ্গে চন্দ্রযুক্ত, তার সঙ্গে স্বয়ং রাহু গিয়ে বসে রয়েছে, তাহলে নিশ্চয়ই তিনি শুধু নিজের ভালো চাইবেন। চন্দ্রমঙ্গল কানেকশন, রাহু তো প্রচন্ড লোভী এবং চন্দ্রকেতু প্রচন্ড চাপা স্বভাব, তার জীবনে কর্ম করার ইচ্ছা থাকলেও করতে পারবে। আচ্ছা দিদি, একটা কথা বলো তো, রাহুর জাতক কিন্তু ভীষণ লোকের উপকার করে, সেরকম যদি মানুষ বড়, সেক্ষেত্রে তার কি করে হয়? সেটা না, মন বড়, কিন্তু কোথাও আবার তার মধ্যে লোভী, মানে গ্রিডিও থাকবে, গ্রিডিনেসও থাকবে। রাহুর অনেক জাতক আছে, রাহুর সংখ্যায় জন্ম, তারা নিজের স্বার্থ বোঝে। এবং কিছু মানুষ আছে রাহুর মধ্যে তো ছলনা প্রচুর, তারা দে আর ভেরি কানিং। এবং একটা জিনিস জানবে, যদি তাদের জন্মছকে রাহু খারাপ পজিশনে থাকে তাহলে কিন্তু অনেক সময়, বা হয়তো একাদশে অবস্থান করে আছে রাহু, তারা কিন্তু প্রচন্ড ক্লেভার হয়, এবং তারা তখনই একটা মানুষের সঙ্গে ভালো ব্যবহারের ভনিতা করে, কারণ তার থেকে কিছু পাবে বলে কিন্তু সে ভনিতা করছে, এবং তার প্রত্যেকটা স্টেপ থাকে কিন্তু স্বার্থপরতায় জড়িত। সে কিন্তু প্রচন্ড মেন্টালি ভাবে কমার্শিয়াল হয়, রাহু কিন্তু প্রচন্ড মেন্টালি কমার্শিয়াল। এবং দেখবে লগ্নের দ্বিতীয়ভাবে রাহু প্রচুর অর্থ ইনকাম করছে, মেন্টালি ভাবে সে প্রচন্ড কমার্শিয়াল। কোথাও তার মন বড়, কিন্তু যখন তার ব্যবসা বা কর্মক্ষেত্রে সে কিন্তু 1 ইঞ্চি মাটি ছাড়ে না, তখন কিন্তু সে প্রচন্ড কমার্শিয়াল। অনেক ব্যাপার দেখতে হবে। রাহু মানে যে তার দরাজমন তা না, তার যেখানে স্বার্থ সে সেখানে দরাজমন। হ্যাঁ, গিভার প্ল্যানেটকে তিনি হচ্ছেন
রবি, তাকে তুমি বলতে পারো গিভার প্ল্যানেট। রবি কিন্তু দিতে আসে, রাহু দেবেও নেবেও, তোমাকে যতটা দেবে তার থেকে 10 ডবল নিয়ে নেবে, এটা কিন্তু রাহুর ক্যারেক্টার। যাই হোক, কোনো না কোনো পিছনে একটা স্বার্থ থাকে, একটা এজেন্ডা থাকে, সেটা নিয়ে কিন্তু রাহুর জাতক জাতিকা কাজ করে। কিন্তু সর্বক্ষেত্রে হয়তো তা নাও হয়, অনেক সময় তারা ইনোসেন্টও হয়, সরলও হয়। যদি তার জন্মছকে চন্দ্র, বৃহস্পতি, শুক্রের পজিশন ভালো থাকে, লগ্নে বুধ, তখন হয়তো তারা মানে চেঞ্জ হয়, কারণ ম্যান টু ম্যান ভ্যারি করে সব কিছু। এরপর আমি যে যোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিবযোগ, এবং শিবযোগ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি নবম ঘরে অবস্থান করে আছেন, নবম ঘরের অধিপতি দশম ঘরে অবস্থান করেছেন, এবং দশম ঘরের অধিপতি পঞ্চম ভাবে অবস্থান করেছেন। তখন শিবযোগ তিনটে অধিপতি, তিনটে ঘর এরকম ভাবে, মানে 5th 9th বসেছে, 9th বসে আছে 10-এ, এবং 10th ঘরের অধিপতি বসে আছেন 5th-এ। তাহলে 5th 9th এবং 10 একটা কানেকশন হয়ে গেল। 5th 9th 10th-এর যখন এই কানেকশনটা হচ্ছে, তখন কিন্তু আবার এটা হয়ে গেল শিবযোগ। এবং এই যেটাই বললাম যে মর্নিং শোজ দ্য ডে, যখন একটা বাচ্চা জন্মালো, একজন জাতক জাতিকা জন্মায়, আমরা কিন্তু প্রথমেই তার জন্মছকটা দেখি। যখন একজন পিতামাতা আমাদের কাছে আসেন তার জন্মছকটা দেখাতে, যে ম্যাডাম দেখুন তো আমার এই বাচ্চাটা কেমন হবে, আমার সন্তান জন্মেছে। তো আমি বললাম যে মানে আপনারা খুবই ব্লেসড, সুন্দর সন্তান হয়েছে। তো জন্মছকে আগে প্রথমেই কিন্তু আমি দেখি কোন তিথিতে জন্মেছে, কোন দিনে জন্মেছিল, তার যোগ কি ছিল, কোন যোগে জন্মেছে, মূল যোগ নাকি হর্ষণা যোগ, নাকি গণ্ডযোগ, নাকি অতিগণ্ড যোগ, নাকি ব্যাঘাত যোগ, ইন্দ্রযোগ, নাকি ব্রহ্মযোগ, নাকি শিবযোগ। প্রচুর যোগ থাকে, যে যোগগুলোতে সুকর্মযোগ, অনেক ধরনের যোগ আছে। তার মধ্যে একটি যোগ হলে সেটা হচ্ছে শিবযোগ। এবং শিবযোগে জন্মানো ব্যক্তি কোনো একটা জন্মে তারা কিন্তু শিবের উপাসক ছিলেন অথবা শিবের উপাসিকা ছিলেন, এবং তারা কিন্তু ব্লেসড বাই লর্ড শিবা। তারা কিন্তু ভগবান শিবের একটা আশীর্বাদ নিয়ে পৃথিবীতে এসছেন, এবং আমরা ধরে নিতেই পারি যে তাদের ইষ্ট দেবতা হচ্ছেন শিব। এবং আমি বলবো যে শিবযোগে যে সমস্ত ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তারা যদি সোমবার করে নিরামিষ খায়, সোমবার করে ভগবান শিবের বীজমন্ত্র পাঠ করেন, সোমবার করে যদি ভগবান শিবকে মানেন, পুজো করেন, শিবকে উপাসনা করেন, শিবের মাথায় জল ঢালেন, রুদ্রাভিষেক করেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির জীবনটা অনেকটাই কিন্তু ব্যালেন্স থাকে। কারণ আমরা তো ভগবানের পুজো করে, আমরা ভগবানের মন্ত্র পাঠ করে, আমরা অনেক রিচুয়ালস ফলো করি যাতে আমাদের জীবনটা সুন্দর হতে পারে। সুতরাং শিবযোগে জন্মানো ব্যক্তি যদি ভগবান শিবকে মানে, তাকে যদি মেনে চলে, তাহলে হয়তো জীবনের অনেকটা গ্রোথ, ডেভেলপমেন্ট আরও বেশি আসতে পারে। তো যাই হোক, এবার পঞ্চম, নবম এবং দশম কানেকশানে কিন্তু শিবযোগ তৈরি হচ্ছে। এবং এই ব্যক্তিটির মধ্যে যেটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, যে এরা জন্ম থেকেই কিন্তু প্রচণ্ড অ্যাম্বিশিয়াস হয়, হাইলি অ্যাম্বিশিয়াস, হাইলি ইন্টেলেকচুয়াল, এবং এরা বেশিরভাগ ক্ষেত্রেই খুব ভালো শিল্পী হয়। এদের মধ্যে কিন্তু একটা শিল্পী সুলভ মানসিকতা থাকে, এবং ছোটবেলার থেকে এরা আর্ট, ক্রিয়েটিভ এইসব নিয়ে কিন্তু এরা চলতে ভালোবাসে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে শিবযোগে জন্মানো ব্যক্তি, তারা কখনো ভালো গায়িকা হয়েছে, অথবা তারা একজন ভালো ডান্সার হয়েছে, তারা ভালো অভিনেতা, অভিনেত্রী, অথবা একজন ভালো বাচিক শিল্পী করে তারা কিন্তু জীবনে প্রচুর অর্থ ইনকাম করেছে, দেশে বিদেশে তাদের নাম সম্মানও ছড়িয়েছে, এবং তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে, কারণ তারা শিবযোগে জন্মগ্রহণ করেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে খুব ভালো তারা সায়েন্টিস্ট হয়, কারণ এরা কিন্তু রিসার্চমূলক কাজকর্মের সঙ্গে থাকতে ভালোবাসেন। এবং ধরা যেতেই পারে যারা শিবযোগে জন্মেছেন তাদের কিন্তু পড়াশোনার দিকটা, একাডেমিক ফিল্ডটা তাদের কিন্তু প্রচণ্ড ভালো হয়, এবং এরা কিন্তু একাডেমিক ফিল্ডে প্রচণ্ড ভালো ফ্লারিশমেন্ট, প্রচণ্ড ভালো গ্রোথ এবং ডেভেলপমেন্ট আসে। এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরা সায়েন্স বা কমার্স নিয়ে পড়াশোনা করতে ভালোবাসে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এরা কিন্তু ফরেনে অথবা স্টেটের বাইরে গিয়ে পড়াশোনা করতে ভালোবাসে, এবং এরা কিন্তু সাফল্য পায়। একটা জিনিস, শিবযোগে জন্মানো ব্যক্তি পিতার সাহায্য পায়, কারণ অনেক জাতক জাতিকাই আছেন যাদের পিতার থেকেও নেই, অনেক সময় পিতার থেকেও পিতার সাপোর্ট পায় না একসঙ্গে থেকে, অনেক সময় পিতাই হয়তো নেই, তার মৃত্যু হয়েছে, অনেক সময় হয় পিতা সেপারেটেড তার মায়ের সাথে, অথবা পিতার সঙ্গে তার মেন্টালি মনোমালিন্যতা, পিতার আশীর্বাদ থেকে বঞ্চিত। বহু ঘরে ঘরে অনেক কেস রয়েছে।
কিন্তু শিবযোগে জন্মানো ব্যক্তি, জাতক জাতিকা, এরা কিন্তু পিতার প্রচণ্ড ভালো একটা মেন্টাল সাপোর্ট, পিতার একটা ভালোবাসা, এবং পিতার দিকটা মানে পিতাও দেখা যায় যে একটা বিশাল জায়গায় লিড করছে। হয়তো তিনি কোনো একজন বড় নেতা, হয়তো তিনি কোনো একজন বড় মন্ত্রী, তিনি জাজ বা কোনো বড় বিজনেসম্যান, এবং তিনি অত্যধিক শিক্ষিত এবং সন্তানকে ছোটবেলার থেকেই কিন্তু সেইভাবেই মানুষ করার চেষ্টা করেছেন, সন্তানকে সব কিছু দিয়েছেন, সন্তানের জন্য স্যাক্রিফাইস করেছেন, যার কারণের জন্য কিন্তু সন্তান একটা ভালো জায়গায় একটা ভালো জীবন প্রাপ্ত করেছে। সেটা কিন্তু মানে শিবযোগে জন্মানো ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। আজকে রূপালী চেষ্টা করলাম 3টে নতুন যোগ নিয়ে আলোচনা করতে, যেটা নিয়ে আমি কোনোদিনই আলোচনা করিনি, এবং সবই আমরা আলোচনা করছি আপনাদেরই ডিমান্ডে। প্রচুর মানুষের মেল আমি পাই, প্রত্যেক দিন অজস্র মেল আসে, এবং প্রত্যেক দিনই মানুষ লিখে পাঠান যে দিদি এইটা নিয়ে আলোচনা করবেন, দিদি ওই সাবজেক্টটা নিয়ে বা এই টপিকটা নিয়ে আলোচনা করবেন। তো আপনারা যেগুলো ডিমান্ড করেন, আপনারা যেগুলো চান, সেগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করি। কিন্তু আরও হয়তো অনেক কিছু বলার থাকে, বলতে পারি না সময়ের অভাবে। ঠিক, তার মধ্যেও যতটা পারি মেন পয়েন্টগুলো আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করি। এবং এই বিষয়ে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কথা আমার মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। যাদের জন্মছকে এই যোগগুলো রয়েছে, তারা হয়তো এখন নেট দেখে, নিজের চার্ট দেখে, বা নিজেরা হয়তো জানেন এই যোগগুলো রয়েছে, তারা যেমন বলবো না যে এতটা খুশি হবেন যে সবটাই 100% এটার গ্যারান্টি আছে যে এটার পজিটিভ এফেক্ট পাবেন, কারণ তার মধ্যে কোনো গ্রহর পজিশান কোনো অবস্থাতে বা কোনো অ্যান্টিগ্রহ বক্রিভাবে এটার পজিটিভ এফেক্টকে কেটে দিচ্ছে কিনা সেটা কিন্তু আপনি জানেন না। অন দ্য কন্ট্রারি, কারোর যদি মনে হয় না আমার ছকে তো এরকম কোনো যোগ নেই, তাহলে বোধহয় আমার এত উন্নতি হবে না, সেই ভাবনাটাও ভুল। সেটাও ভুল। তার কারণ হচ্ছে হয়তো অন্য কোনো গ্রহের কম্বিনেশান রয়েছে যে হয়তো এইরকমই কোনো যোগের এফেক্ট আপনাকে দেবে বা এর থেকে বেটার কিছু দেবে। তাই নিজের পরীক্ষা নিরীক্ষা নিজের হাতে না করে নিজের সঠিক ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ নিয়ে পৌঁছে যান ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে। কলকাতায় ওনার চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। দিল্লিতে সিআর পার্কে, উত্তর 24 পরগনা, লন্ডন, দুবাই, উনি বিভিন্ন জায়গায় চেম্বার করেন। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অথবা মেল করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, বা এমন করে ডিস্টেন্সে ধরুন রয়েছেন যে আপনাদের পক্ষে চেম্বারে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তার জন্য সমস্যা নেই, অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি কিন্তু সেম। আর ঠিক এইভাবেই ওনার কাছে পৌঁছে প্রচুর মানুষ উপকৃত হয়ে গেছে। আসুন কোনো একজনের কথা শুনে নিই তার মুখ থেকে। নমস্কার, আমি সুচিস্মিতা রয় বলছি। আমি ম্যাডামের কাছে, ম্যাডাম সোহিনী শাস্ত্রীর কাছে 2023 সালে এসেছিলাম আমার ছেলের জন্য, এবং বেশ মানসিক বিব্রত অবস্থাতেই এসেছিলাম ওকে নিয়ে। ম্যাডাম সেই সময় ওকে দেখে যা বলেছিলেন এবং যা রেমেডি দিয়েছিলেন, তাতে আজকে 2025 সালে দাঁড়িয়ে আমরা বেশ উপকৃত। আমি তো সেটা ফিল করছি, আমার ছেলেও সেটা ফিল করে। আর এই 2025-এ ও খুব ভালোভাবে এমএসসি কমপ্লিট করেছে। ডিসেম্বর থেকে ওর পিএইচডি এন্ট্রেন্সের সব এক্সামগুলো শুরু। তো ম্যাডামের ওপর ওর এতটাই আস্থা বা বিশ্বাস গড়ে উঠেছে যে ও সেই পরীক্ষা দেবার আগে আর একবার ম্যাডামের সাথে কনসাল্ট করতে চেয়েছিল, তাই জন্য আজকে আসা। ম্যাডাম খুব ভালোভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেন, ওনার একটু হাসি মুখে কিছু পজিটিভ কথাবার্তা বা ভয় নেই, হয়ে যাবে, আমি আছি, এইগুলো মানে ভীষণভাবে মনে সাহস যোগায়। আমরা তো বলবো আমরা খুবই উপকার পেয়েছি। আপনাদেরও আমি ডক্টর সোহিনী শাস্ত্রীকে রেফার করব। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকেই আমি বলেছি। ইভেন আমার বলার পর আমার যা আমেরিকায় থাকে তার ছেলেকে নিয়েও এসেছিল, অর্ককে নিয়ে দেখিয়ে গেছে, তারাও হ্যাপি ম্যাডামের সাথে কনসাল্ট করে। তো আপনারাও যদি আসতে চান বা আসুন, কোনো সমস্যা থাকলে ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে, আমার তো মনে হয় আপনারা পজিটিভ রেজাল্টই পাবেন। নমস্কার। যেটা তুমি এতক্ষণ বলছিলে দিদি, সত্যি তো সময় শেষ, কিন্তু প্রশ্ন শেষ হয় না, এবং আমারও বলার অনেক কিছু বাকি থেকে যায়। কিন্তু কি বলতো রূপালী, সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, সময়ের কাছে আমরা সকলেই পরাধীন।
কিন্তু চেষ্টা করি যেটুকুন সময় পাই তার মধ্যে আপনাদের যতটা ইনফরমেশান দিয়ে যাওয়ার, প্রোগ্রামটা ইনফরমেটিভ করার। যাই হোক, সবশেষে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গল হোক এবং আপনারা খুব খুব ভালো থাকুন। তাহলে এই কথাই রইল, আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকুন।